ইআরওদের সাসপেন্ড করা নিয়েও রাজ্য রাজনীতি উত্তপ্ত। নির্বাচন কমিশন এই সরাসরি 7 জন সরকারি আধিকারিককে সাসপেন্ড করলো। শুধু তাই নয়, তার সঙ্গে 4 জন এর আগেই ক্যানিং এবং ময়নারও 2 ইআরওকে সাসপেন্ড করা হয়েছে। এবার তাদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ কমিশনের। সোমরাজ রয়েছে, কি খবর রয়েছে সোমরাজ? দেখো, 7 জন ইআরওকে জাতীয় নির্বাচন কমিশন যে সরাসরি সাসপেন্ড করেছে, ইতিমধ্যেই তা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে তিনি সাংবাদিক সম্মেলন করে একটা বিষয়ে স্পষ্ট করলেন যে তাদের তো আত্মপক্ষ সমর্থনেরই সুযোগ দেওয়া হয়নি। তারা কি দোষ করেছে তা না বলার আগেই জাতীয় নির্বাচন কমিশন সরাসরি তাদেরকে সাসপেন্ড করে দিল এবং আইনের পথে চলবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করলেন। পাশাপাশি ভোটার তালিকায় অবৈধ ভোটার থাকার কারণে 2 জন ইআরও এবং 2 জন ইআরওকে বিরুদ্ধে যে এফআইআর করার জন্য সময়সীমা আজ বিকেল 5টা পর্যন্ত দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্য সচিবকে, তা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন এবং তিনি বললেন আইনের পথেই চলবে। শুধু তাই না, তিনি এটাও স্পষ্ট করলেন এই ধরনের এফআইআর তো তার বিরুদ্ধেও একাধিক রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বললেন যে তাদের ডিমোশন দিলে সরকার প্রমোশন দেবে। ফলত সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন 7 জন ইআরও সাসপেনশন নিয়ে তিনি মুখ খুললেন, তিনি বললেন যে তাদেরকে নির্বাচনের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু তারা সরকারের কাজ করবে, এটাও স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি 2 জন ইআরও এবং 2 জন ইআরও যাদেরকে ভোটার তালিকা অবৈধ ভোটার থাকার কারণে সাসপেন্ড করা হয়েছিল, বিভাগীয় তদন্ত শুরু করতে বলা হয়েছিল, তাদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আইনের পথেই চলবে। ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে কি বললেন শুনুন। ইআরওদের সাসপেন্ড করলেন, কারণটা কি? দেখুন, একটা চোর যদি চুরিও করে, পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি কেন চুরি করতে গেছিলে? তো আপনারা যে ইআরওদের সাসপেন্ড করলেন তাদের কাছে একবারও জানতে চেয়েছে যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছে এবং যাতে এক এক রকম টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন অ্যান্ড টোটালটাই ইলিগাল। আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি ইন মাই লাইফ, but I have never seen this type of Tughlaqi commission who are running the commission through a particular political party. They are going to destroy the democratic fabric of India. They are now going to bulldoze the federalism. They are interfering in every state matter. They are threatening culture, limitless. And if you ask me to say in one word, it is atrocious, terrible. যেটুকু আইন মানার প্রয়োজন ইলেকশন কমিশনের, নিশ্চয়ই মানবো তুগলকি কমিশনের। আইনেরও একটা পরিধি আছে, তারও কতগুলো বাউন্ডারি আছে। বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে জনগণের। এসআইআর নিয়ে আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় প্রশাসনিক চাপ আরও বাড়ালো নির্বাচন কমিশন। কাজে গাফিলতির অভিযোগে 7 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। রাজ্য সরকারের চাকরি থেকেও সাসপেন্ড। আপাতত সাসপেন্ডেড ইআরওদের জায়গায় কাজ করবেন ইআরওরা। কমিশনের বক্তব্য, তারা এই প্রথম সরাসরি সাসপেন্ড করলো। তাদের সঙ্গে আলোচনা করে সাসপেনশন প্রত্যাহার করতে পারে রাজ্য সরকার, তবে সেটা 3 মাসের আগে করা যাবে না। আমাদের একটাই বার্তা আছে, অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করতে হবে। কারো যে পাওয়ার আছে লাগাম ঝাড়া নেই। ইআরও দের বি সুপ্রিম কোর্ট অর্ডার আছে, ওটা নিয়ে ইআরওকে সব কেস ডিসাইড করতে হবে। যখন কাজ করছেন একদম নিউট্রালি কাজ করতে হবে, বেসড অন ডকুমেন্টস কাজ করতে হবে। এসআইআর নিয়ে গত শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের সিইও, জেলা শাসক এবং অবজারভাররা। সেখানেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার হুঁশিয়ারি দিয়ে বলেন, এসআইআর এর তথ্য আপলোডে ভুল হলে কেউ রেহাই পাবেন না। ডিএম, ইআরও, ইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর কয়েকদিনের মধ্যেই পদক্ষেপ। সাসপেন্ড 7 ইআরও। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্বের সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু, জলপাইগুড়ির ময়নাগুড়ির ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের শমশেরগঞ্জের শেফাউর রহমান, ফরাক্কার নীতিশ দাস, সুতির শেখ মুর্শেদ আলম এবং পশ্চিম মেদিনীপুরের ডেবরার দেবাশিস বিশ্বাস। উদাহরণ কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতে চাই। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। সাসপেন্ড করলো কেন তাহলে? সেটা তো ওনারা বলতে পারবেন।
রাজ্য সরকারের ওপর যে আস্থা নির্বাচন কমিশন রেখেছিলেন সেটা কোনো দাম রাজ্য সরকার রাখেনি। নির্বাচন কমিশনও অদ্ভুত, বলিহারি যাই, যে রাজ্যের সংবিধান সংকটে নয়, সংবিধানটাই নেই, এই রকম একটা রাজ্যে এই 7 জনের সাসপেনশন কোনো বিষয় নয়, আরো হওয়া দরকার। কেউ বাঁচাতে পারবেন না, সবার চাকরি যাবে। নির্বাচন কমিশন এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান করি, তাই নির্বাচন কমিশন বলছে, রাজ্য অনেক ক্ষেত্রে সেই নির্দেশ মান্যতা দিচ্ছে, এটা শুধুমাত্র ভদ্রতার খাতিরে। বরং উল্টে নির্বাচন কমিশনের নিজের আধিকারিকদের সাসপেন্ড করা উচিত, যে জীবিত মানুষকে মৃত দেখানোর জন্য যে অসভ্যতা বাংলার তথা দেশের মানুষের সাথে হয়েছে, তার জন্য নির্বাচন কমিশন সবার আগে উচিত এই রাজ্যের সিইও কে, মনোজ আগরওয়ালকে আর জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করা। এআরওরা 7 জন সাসপেন্ড হলেন, আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছেন। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছেন, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডভিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা, মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে। বিজেপি এর আগে নির্বাচন কমিশনকে বলেছিল যে এখানে আসতে হবে, জ্ঞানেশ কুমারকে বলছি দিল্লির ঠান্ডা ঘরে বসে না থেকে আপনি আসুন, ক্যানিং যেতে, ভাঙড় যেতে, কোথায় কোথায় যেতে হবে সেটাও বিজেপি ঠিক করে দিচ্ছে। যে শুভেন্দু অধিকারী কার্যত নির্বাচন অফিসারদের, বিএলওদের প্রথম দিন হুমকি দিয়েছিল, নির্বাচন কমিশনের হিম্মত হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূর, একটা ন্যূনতম নোটিশ পাঠানো। তখনই আমরা বলেছিলাম এই নির্বাচন কমিশন বিজেপির কাছে আত্মসমর্পণ করা। আর আজকে প্রমাণ হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলো না, এই নোটিশগুলো জারি করছে তাদেরকে বিজেপির কথায় চাপে রাখার জন্য। নিউজ 18 বাংলা। ভোটের মুখে ফের রাজ্যে অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। মায়াপুরে ইসকনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি, এবং অমিত শাহর ফের রাজ্যে আসা নিয়ে রাজনৈতিক চর্চাও তুঙ্গে। মায়াপুর ইসকন মন্দির বিশ্ববিখ্যাত মন্দির তৈরি হচ্ছে, তারা চান যে একবার মাননীয় অমিত শাহ ওখানে যান। এর অনেক বছর আগের থেকে ওনারা আগ্রহ করেছেন আসার জন্য, কিন্তু মাননীয় অমিত শাহ সময় দিতে পারেননি বলে এবারে একবার যাওয়ার চেষ্টা করবেন উনি ওখানে। তো দর্শনীয় স্থান, প্রত্যেকের যাওয়া উচিত। বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না, কারণ হিন্দুদের দেশ, হিন্দু কালচার এখানকার, লাইফস্টাইল এখানকার হিন্দু, ফালতু সেকুলারিজম দেখাই না। আমরা হিন্দু জীবন পদ্ধতি, হিন্দু আইডিওলজিতে বিশ্বাস করি। দিলীপ ঘোষদের বড় বড় কথা, অমিত শাহ নতুন আসছেন, মঙ্গল গ্রহ থেকে আসছেন, ভোট এলেই আসেন, ভোটের পর দেখা যায় না। হিসেব করে দেখুন না, অমিত শাহ 21-এর ভোটে কবার এসছেন, নরেন্দ্র মোদী অমিত শাহ আসবেন, যাবেন, হারবেন, তারপর আর দেখা যাবে না, বাংলা টাকা আটকাবেন, এটা তো ওনাদের ট্র্যাক রেকর্ডে দাঁড়িয়ে গেছে। ওনারা কোনো মন্দিরে যাচ্ছেন, যাবেন, আমরা মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যান। আমরা সমাজে সকলকে নিয়ে চলি, ধর্ম যার যার, সমাজটা সবার। আর এবার জনসংযোগ বাড়ানোর জন্য বিজেপির রথযাত্রা। এর আগে 2021 বিধানসভা ভোট, 2024 লোকসভা ভোটের আগেও দেখা গেছে বিজেপির রথযাত্রা। এবারও দোলযাত্রার পরেই বিজেপির রথযাত্রা। বসন্তের বাংলায় ভোটের হাওয়া, ভোটের পালে গেরুয়া হাওয়া তুলতে ফের বাংলায় বিজেপির রথযাত্রা। 3রা মার্চ দোল, এই দোলযাত্রার পরেই শুরু হবে বিজেপির রথযাত্রা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বের হবে বিজেপির রথ। সব রথেরই গন্তব্য হবে ব্রিগেড। সব রকম ভাবে ভারতীয় জনতা পার্টি প্রচার করবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনতার কাছ থেকে পরামর্শ নিচ্ছি। 1043টা জায়গায় এখনো পর্যন্ত বক্স বসিয়েছি, সেখানে প্রচুর পরিমাণে পরামর্শ জমা হচ্ছে। নতুন যে রেনেসা আসতে চলেছে বিজেপি সরকারের সময়, যেটা পশ্চিমবঙ্গের জনতার সরকার হবে, সেটা আগে তৈরি করছে। 2024-এর লোকসভা ভোট এবং 2021-এর বিধানসভা ভোটের আগেও বাংলায় রথ বের করে বিজেপি। রথযাত্রার সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে। রাম মন্দির তৈরির লক্ষ্যে 1990-এ রথ বের করেন লালকৃষ্ণ আডবাণী। গুজরাতের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত এ নিয়ে সে সময় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়।
তারপর রাজনীতিতে বহু অদল বদল হয়েছে, কিন্তু বিজেপি রথযাত্রা কৌশল থেকে সরেনি। কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে এই রথযাত্রা কর্মসূচির মাধ্যমে আজও হিন্দুত্বের শান দেওয়ার চেষ্টা করে পদ্ম শিবির। আমাদের রথযাত্রা বলতে বিজেপির জনসংযোগ যাত্রা বা পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রার প্রথাগত ঘোষণা উপযুক্ত সময় হবে। 10টি বিভাগ আছে, 9টি বিভাগে 9টি আমাদের সভা হবে। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, নীতিন গাডকারি থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে, তারা 9টি সভা করবে। শনিবার বিজেপির সল্টলেক অফিসে কোর কমিটির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় এই রথযাত্রা নিয়ে। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন জনসংযোগের মাধ্যমের পাশাপাশি এই রথযাত্রা বা রথ বের করার মাধ্যমে ধর্মীয় মেরুকরণের রাজনীতিতেই শান দিতে চাইছে বিজেপি। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। একদিকে যেমন